আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। খেলাপি ঋণে বাংলাদেশ এখন বিশ্বসেরা। ব্যাংক খাতের মন্দ ঋণে বাংলাদেশ এখন চ্যাম্পিয়ন। সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6.5 লাখ কোটি টাকা, যা মোট ঋণের 35.73%। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেও এই হারে খেলাপি নেই। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। খেলাপি ঋণে এখন চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশের খেলাপি ঋণের হার সেপ্টেম্বর পর্যন্ত 35.73%। বিশ্বের আর কোনো দেশে এত মন্দা ঋণ নেই। ভয়াবহ যুদ্ধ চলা ইউক্রেনে চলতি বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণের হার ছিল 26%। ইসরায়েলের হামলায় ক্ষতবিক্ষত লেবাননে এ হার 24%। বাংলাদেশ ব্যাংক বলছে সেপ্টেম্বর প্রান্তিকের শেষে দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণ 6,44,515 কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 3,45,765 কোটি টাকা। সেই হিসেবে মাত্র 9 মাসের ব্যবধানে ব্যাংকগুলোয় 2,98,750 কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে। ঋণের যে আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে, যেগুলো এর আগে আমাদের করা হয়নি। তো এটাতে আমরা প্রকৃত চিত্র কিছু বেরিয়ে এসছে। বাংলাদেশের খেলাপি ঋণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বহুগুণ বেশি। 3 বছর আগে দেউলিয়া হওয়া শ্রীলঙ্কার খেলাপি ঋণ 12.6%, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেসামাল পাকিস্তানের 7.4%, ভারতের 2.3% আর নেপালের খেলাপি ঋণের হার 4.4%। এশিয়ার প্রতিযোগী দেশগুলোর চাইতেও খেলাপি ঋণে এগিয়ে বাংলাদেশ। সিঙ্গাপুরের খেলাপি ঋণের হার 1.3%, মালয়েশিয়ার 1.4%, থাইল্যান্ডের 2.7%, ফিলিপাইনের 3.3%, ভিয়েতনামের 5.4% আর ইন্দোনেশিয়ার 2.1%। দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের হার যখন 36%, তখন এশিয়া মহাদেশের গড় খেলাপির হার মাত্র 1.6%। এ থেকে পরিত্রাণ করার জন্য আপনার পলিসি সাপোর্টের বিকল্প নেই, এবং খেলাপি ঋণ যদি কমানো না যায় তাহলে সামনের দিনে অর্থনীতি গভীর সংকটে পড়ে যাবে। 1 দশক আগে দেউলিয়া হওয়া ইউরোপের গ্রিসের খেলাপি ঋণের হার এখন 3.6%। উচ্চ মূল্যস্ফীতি ও স্থানীয় মুদ্রার রেকর্ড পতনের মুখে থাকা আর্জেন্টিনার ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার 1.6%। অথচ 2000 সালেও মেসির দেশের খেলাপির হার ছিল 20% বেশি। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার মাত্র 1.5%, আর যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর মাত্র 1.7% ঋণ খেলাপি। আর যেহেতু এই টাকাটা অর্থনীতিতে ইফেক্টিভলি কাজ করতে পারে না, যেটা পুরো অর্থনীতির জন্য আসলে এটা ক্ষতির কারণ হয়। যে অর্থঋণ আদালতের সংখ্যা বাড়াতে হবে, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশের যারা প্রকৃত খেলাপি, যারা ইচ্ছাকৃত খেলাপি, তাদেরকে একটা শাস্তির আওতায় আনতে হবে। অথচ 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সময় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,482 কোটি টাকা। হাসিনা সরকারের 15 বছরের ব্যাংক খাতে লুটপাট খেলাপি ঋণকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড দিয়েছে আদালত। পৃথক 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছরের কারাদণ্ড হয়েছে, এছাড়া 1 লাখ টাকা অর্থদণ্ড। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক 6টি মামলা করেছে দুদক। মামলাগুলোয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয়। 3 মামলার রায় হলো আজ। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর পরে 3 সাতা 21 বছর, এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড। বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও এখন থেকে যে কোনো ব্যাংকের এমডি বা সিইও হতে পারবেন। ব্যাংকের এমডি ও সিইও নিয়োগ সংক্রান্ত নীতিমালায়
নতুন এই বিধান যুক্ত করে বাংলাদেশ ব্যাংক একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকের এমডি বা সিইও হওয়ার জন্য নিজের নিয়ন্ত্রক সংস্থার 25 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আর হতে হবে প্রথম শ্রেণী বা সমমানের কর্মকর্তা এবং জাতীয় বেতন কাঠামোর দ্বিতীয় গ্রেডভুক্ত। ব্যাংকের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই প্রথম ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের জন্য সুযোগ তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরা এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ব্যাংকের এমডি ও সিইও হতে পারবেন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 608 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 50,167 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক 26 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,955 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 18 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,519 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,875 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 11 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 206 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 85,815 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 0.05 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,261 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,156, যা আগের দিনের চেয়ে $5.76 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $53.22, যা আগের কার্যদিবসের তুলনায় $0.14 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 17,847 টাকায়, আর একই মানে প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 364 টাকায়। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 80 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 85 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 159 টাকা 97 পয়সা এবং বিক্রয় মূল্য 167 টাকা 11 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 70 পয়সা এবং বিক্রি হচ্ছে 146 টাকা 74 পয়সায়। জাপানিয়ান ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 38 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 37 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 29 পয়সা আর বিক্রি হচ্ছে 1 টাকা 46 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 36 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 15 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 32 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 22 পয়সা।